কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে যেন এক অন্য পৃথিবী। এই ভিডিওতে আমরা দেখব টেরাকোটার নিখুঁত কাজ দিয়ে তৈরি অসাধারণ কিছু মন্দির, যা শত শত বছরের ইতিহাসের সাক্ষী, আর তারই সঙ্গে কিছু ভয়ানক ইতিহাস। মানুষদেরকে ওপরে নিয়ে গিয়ে ওপর থেকে নিচে ফেলে দেওয়া হতো, এটা একটা মত। দেখব রাজাদের রেখে যাওয়া রহস্যের সাক্ষী দলমাদল কামান ও পাথর দরজা। সামনে যে খোপগুলা দেওয়া আছে তখনকার আমলে এখানে অস্ত্র রাখা থাকতো। আর থাকবো জঙ্গলের কোলে এক রিসোর্টে। জঙ্গলের ভেতরের এই সরু রাস্তা দিয়ে লাল মাটির উপর দিয়ে হাঁটার লোকটা সামলাতে পারছি না। তার সাথে ঘুরে দেখবো ঐতিহাসিক লাল বাঁধ। তাহলে চলুন শুরু করা যাক আমাদের বিষ্ণুপুর ভ্রমণ। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের সাপোর্ট করবেন। ওয়েলকাম টু আটলাস। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে যাচ্ছি বিষ্ণুপুর। বিষ্ণুপুরের কিছু মেন জায়গা আমরা দেখাবো, ওখানকার মেলা দেখাবো, আর আমরা যাওয়ার সময় জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে যাব। চলুন, যেতে যেতে আরো কথা হবে। আমরা বেরিয়েছিলাম বেশ ভোরের দিকেই, কারণ যাতে আমরা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি আর বেশ অনেকগুলো জায়গা আমরা কভার করতে পারি। যেতে যেতে হাইওয়েতে সেরে নিয়েছিলাম সকালের ব্রেকফাস্ট। এটা হচ্ছে অহল্যাবাই হাইওয়ে 26 নাম্বার। আর আমরা চা খেলাম এখানে, শ্রী অধিকারী টি স্টল। ভোরবেলা উঠে কোথাও বেড়াতে যাওয়ার মজাই আলাদা। সকালের নরম আলো আর ঠান্ডা বাতাস ভোরবেলা ঘুম থেকে ওঠার দুঃখ ভুলিয়ে দেয়। যেতে যেতে আমরা একটু নেমেছিলাম, দেখা হয়েছিল ওখানকার একজন স্থানীয় বাসিন্দার সাথে। তিনি আমাদেরকে নিয়ে গিয়ে তার বাড়ি ঘুরিয়েছিলেন, উল্টো দিকে ধান ক্ষেত দেখিয়েছিলেন, আর দেখা করিয়েছিলেন তার বাড়ির ছোট্ট ছোট্ট পুচকে সদস্যদের সাথে। বিষ্ণুপুরে আসার ট্রেনেরও অপশন আছে, তার সমস্ত ডিটেলস আমরা দিয়ে দিলাম কমেন্টে আর ডেসক্রিপশনে। যেতে যেতে রাস্তায় জয়পুর ফরেস্টের দেখা মিলল। তখনই বুঝলাম যে আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের রিসর্ট। আর যারা ট্রেনে আসবেন তারা বিষ্ণুপুর স্টেশন থেকে বেরিয়েই সামনে টোটো বা অটোর অপশন পেয়ে যাবেন এই রিসর্টে আসার জন্য। এই যে জয়পুর ফরেস্ট, রাস্তার উল্টো দিকে, বেসিক্যালি দুদিকেই ফরেস্ট, মাঝখান দিয়ে রাস্তা। আর এই জয়পুর ফরেস্টের ঠিক মধ্যেই বলা যায় আমাদের রিসর্ট, বনশ্রী রিসর্ট। চলুন ভেতরটা দেখে আসি। এই দিকটাতে খাবার জায়গা, আপনারা রুমেও খাবার অর্ডার করতে পারেন আর এখানে এসেও খেতে পারেন। রুমে অর্ডার করাটা আমার মনে হয় তার থেকে বেটার এখানে এসে খাওয়াটা, কারণ রুমে রাখার একটু অসুবিধা হয়। আর এই দিকটাতে হচ্ছে আপনাদের গাড়ি রাখার জায়গা, 4 হুইলার নিয়ে এলে এখানে পার্কিং এর সুবিধা আছে। আর এইখানে এটা হচ্ছে রিসেপশন বেসিক্যালি, এইখান থেকে আপনারা চাবি কালেক্ট করতে পারেন রুমের, আর রিকোয়ার্ড ইনফরমেশন যা লাগবে এইখানে এসে আপনাদের দিতে হবে। চলুন এবার এদিকের কটেজগুলো আপনাদের একবার দেখিয়ে দিই। এখানে ছোট ছোট কিছু কটেজ আছে, তার মধ্যে একটা কটেজ আমরা নিয়েছি। এই যে আমাদের রুম। এটা রুমের ভেতরটা খুব একটা বড় না, ছোটই রুমটা, কিন্তু 2-3 জন থাকার জন্য বেশ কোজি। ফ্যামিলি নিয়ে এলে ডেফিনেটলি হয়তো 2টো রুম লাগতে পারে। এই যে বেড, একটা কাবার্ড দেওয়া হয়েছে, টিভি আছে, একটা ওয়াশরুম, এটা একটা দরজা। এটা কি? আচ্ছা, এটা একটা ছোট্ট ব্যালকনি। বাহ, এই ব্যালকনিটা একদম ছোট্ট, খুব কোজি, আর এই ব্যালকনিটা আমার বেশ পছন্দ হয়েছে। এখান থেকে পেছনে জয়পুর ফরেস্টটা দেখাও যাচ্ছে। রাত্রিবেলা 1-2 বন্ধু মিলে এই ছোট্ট ব্যালকনিটাতে বসে থাকতে বেশ মজা লাগবে। চলুন আপনাদের ঘরের বাইরেটা দেখিয়ে দিই। এই যে বাইরে বেরিয়ে বাইরের এই ভিউ, সামনে একটা ছোট পুকুরের মতো আছে, খুব একটা ছোট না,
আর গাছগাছালিতে ভরা একদম সবুজের মধ্যে, খুব সুন্দর। বাইরের ভিউটা সন্ধ্যাবেলা আরো সুন্দর লাগবে আশা করি। রিসোর্টে পৌঁছে আনপ্যাক করে সবে বেরোতে যাব, নামলো তুমুল বৃষ্টি। প্রথমে একটু মন খারাপ হলেও বারান্দায় এসে এই অদ্ভুত সুন্দর দৃশ্য দেখে এই বৃষ্টিটাকেও যেন বেড়াতে যাওয়ার পার্ট মনে হলো। আমরা বেরিয়ে গেছি, চলুন আপনাদের কিছু ফেমাস হিস্টোরিক্যাল প্লেস দেখাবো বিষ্ণুপুরের আশেপাশে। বেশ ইন্টারেস্টিং অনেক প্লেস আছে। এই যে জঙ্গল যাচ্ছে আমাদের পাশে। আমরা ফাইনালি গাড়ি পার্ক করে টোটো করে যাচ্ছি, কারণ মন্দিরগুলো খুব কাছে কাছে আর সরু সরু গলি দিয়ে, তো এই গলি দিয়ে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না। আপনাদের জন্য কনভিনিয়েন্ট হবে যদি পার্ক করে একটা টোটো নিয়ে নেন। এখানে টোটোর ভাড়া হচ্ছে পার আওয়ারে 200 টাকা। আমরা প্রথম এলাম রাসমঞ্চ। বিষ্ণুপুরের সব মন্দিরই মোটামুটি কাছাকাছি অবস্থিত, আর এই রাসমঞ্চেই একবার টিকিট কেটে নিলে সমস্ত মন্দির ঘুরে দেখতে পারবেন। 1600 সালে মল্লরাজা বীর হাম্বি তৈরি করেছিলেন এই অসাধারণ স্থাপত্য। প্রত্যেক বছর রাস উৎসবের সময় বিষ্ণুপুরে বিভিন্ন মন্দির থেকে রাধাকৃষ্ণের বিগ্রহ এনে এখানে এনে রাখা হতো, যাতে সাধারণ মানুষ এক জায়গাতেই সব বিগ্রহের দর্শন করতে পারে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে রয়েছে 108টা দরজা, যা একে আরো আকর্ষণীয় করে তুলেছে। এবারে চলুন দেখে আসি গুমঘর। এর সাথে জড়িত রয়েছে এক ভয়ানক ইতিহাস। এটা হচ্ছে গুমঘর। এই গুমঘর ছিল মল্ল রাজাদের আমলে একটা শাস্তি দেওয়ার একটা জায়গা আর কি। বিভিন্ন মত প্রচলিত আছে এটা নিয়ে, তবে এখানে শাস্তি দেওয়ার মেন প্রথাটা ছিল হচ্ছে মানুষদেরকে ওপরে নিয়ে গিয়ে ওপর থেকে নিচে ফেলে দেওয়া হতো, এটা একটা মত। আরেক মত অনুযায়ী যেখানে প্রিজনারদেরকে আটকে রাখা হতো, টর্চার করা হতো। এই গুমঘরে ঢোকার কোনো ব্যাপার নেই, রাস্তা থেকেই এই গুমঘর দেখতে পাওয়া যায়। আপনারা ছবি টবি তুলতে হলে এখান থেকেই তুলতে পারবেন। আমাদের পরের গন্তব্য হলো শ্যামরাই মন্দির। মল্লরাজা রঘুনাথ সিংহ ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন 1643 খ্রিস্টাব্দে। এটি একটি পঞ্চরত্ন শৈলীর মন্দির। এর মানে এর উপরে রয়েছে 5টা চূড়া। আর এই মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর অসাধারণ টেরাকোটার কারুকাজ। মন্দিরের গায়ে আপনি দেখতে পাবেন রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা, এমনকি সেই সময়ের মানুষের দৈনন্দিন জীবনযাত্রারও অসাধারণ দৃশ্য। শোনা যাক আমাদের টোটোর দাদা এই মন্দির সম্বন্ধে কি বলছেন। হচ্ছে শ্যামরাই টেম্পল, ঠিক আছে। আচ্ছা। এই মন্দিরটা হচ্ছে কিছুটা, মানে আমাদের বিষ্ণুপুরের মানুষরা এই মন্দিরটাকে 5টা চূড়া বলে, অনেকে 5 চূড়া মন্দির বলে। এবং এই মন্দিরের নাম হচ্ছে শ্যামরাই মন্দির। এবং কলকাতার দক্ষিণেশ্বরে যে কালী মন্দির আছে, যিনি রানী রাসমণি, তিনি এই মন্দিরের স্ট্রাকচারটা দেখে বানিয়েছিলেন এবং এই মন্দিরের নাম শ্যামরাই মন্দির নামে পরিচিত। চলুন এবার আমরা যাব রাধেশ্যাম মন্দিরে। (1758) মল্লরাজা চৈতন্য সিংহ ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এই মন্দিরটি তৈরি করেছিলেন। এটি বিষ্ণুপুরের অন্যতম শেষ দিকের টেরাকোটা মন্দিরগুলোর মধ্যে একটা। এখানকার সব মন্দিরেই মোটামুটি একই বৈশিষ্ট্য। এখানকার সমস্ত মন্দিরগুলোর গায়েই মোটামুটি একই বৈশিষ্ট্য, টেরাকোটার কাজ আর রামায়ণ, মহাভারত, শ্রীকৃষ্ণের গল্প। এখানকার এই সুন্দর বাগান ছবি তোলার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। আর এই যে দর্শন করে নিন রাধেশ্যামের বিগ্রহ।
নেক্সট আমরা যাচ্ছি জোড় বাংলা। এই মন্দিরের নাম জোড় বাংলা কেন জানেন? কারণ পুরো মন্দিরটি দেখতে ঠিক পাশাপাশি জোড়া লাগানো দুটি ঐতিহ্যবাহী বাংলার দোচালা বাড়ির মতো। এই স্থাপত্যের জন্যই এটি সারা বিশ্বের পর্যটকদের অ্যাট্রাক্ট করে। এখানেও সেই ইটের গায়ে বিভিন্ন গল্প ফুটে উঠেছে রামায়ণ মহাভারতের গল্প আর শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার কথা। এবার চলুন দেখব মন্দিরের সামনের মেলাগুলো। মন্দিরের বাইরে এরকম সুন্দর মেলা বসে, ঠিক মেলা না, মানে এই টেরাকোটার কাজের প্রচুর জিনিস আছে এখানে। মানে এখানে দেখলে কোনটা নেবো আর কোনটা নেবো না ডিসাইড করা যায় না। 50 টাকা থেকে শুরু হচ্ছে এগুলোর প্রাইস। 50 থেকে 700, 800, 1000 সব, মানে 2000-এর উপরেও জিনিস আছে আর কি। মানে কত থেকে শুরু হচ্ছে দাম? 50 টাকা থেকে শুরু। আচ্ছা, 2000 টাকায় শেষ। 2000 টাকায় শেষ। আচ্ছা, এগুলো তো সব হাতে বানানো? হাতে বানানো। সবকিছু কি হাতে বানানো? সব হাতে বানানো। এই দুর্গা ঠাকুরের কালেকশন ওনার ভীষণ সুন্দর। আরেকটা আছে দেখাচ্ছি আপনাকে। এটার দাম একটু বেশি। কত দাম এটা? 600 টাকা। 600 টাকা এটা। এটা একদম হাতের তৈরি। এগুলো গিফট করার জন্য ভীষণ সুন্দর। এখান থেকে নিজের জন্য বা কাউকে দেওয়ার জন্য গিফট কেনার লোভ সামলানো তো পাথরের জিনিসও আছে, মুশকিল। টেরাকোটার জিনিস আছে, কাঠের জিনিস আছে, অনেক কিছু আছে। আর এখানে রিজনেবল প্রাইসের মধ্যেও পেয়ে যাবেন। জুয়েলারি আছে প্রচুর রকমের, ইনোভেটিভ ডিজাইনের। বাইরে দেখলাম কিছু গামছাও বিক্রি হচ্ছিল। এখানকার বেশ কয়েকটা গামছার ডিজাইন কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। এখানে টেরাকোটার বিভিন্ন রকম হাতি, ঘোড়া, অনেক কিছু রকমের ঘর সাজাবার জিনিস আছে। এগুলো প্রাইস একটু হাই, কিন্তু অসম্ভব ইনোভেটিভ দেখতে। এবার গন্তব্য মৃন্ময়ী দুর্গা মন্দির। মৃন্ময়ী দুর্গা মন্দির, বুঝতে পারছেন? হ্যাঁ। এবং এটা টোটাল 1027 বছর পুরনো মন্দির, এবং এটা মল্ল রাজার সময় থেকে পুজো হয়ে আসছে এবং এখনো হয়। এবং তার পাশে কামান আছে, ওই কামানগুলো পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ফাটানো হয়। কামান ফাটিয়ে দুর্গাপূজা অষ্টমী খেলা হয়, সেটা মল্ল রাজার সময় থেকে হয়ে আসছে এবং এখনো হয়। এবং এই ঠাকুরটা হচ্ছে আমাদের মা মৃন্ময়ী মন্দির। এই মন্দিরের ঠাকুরকে মানে রাজবাড়ির লোকেরা কুলদেবী বলে তারা মানেন, বুঝতে পারছেন? তাদের লোক আছে, তারা কলকাতায় থাকে এবং পুজো পাঠের সময় আসে, এবং তাদের নাতিরা পুজো পাঠটা মেনটেন করে, বুঝতে পারছেন? বিষ্ণুপুরে যত মন্দির দেখছেন এগুলো সব মল্ল রাজার সময়কালে রাজাদেরই মন্দির ছিল, কিন্তু এখন বর্তমানে গভর্নমেন্টের আন্ডারে চলে গেছে। কিন্তু রাজবাড়ির এই দুর্গা মন্দিরটা রাজবাড়ির লোকের আন্ডারে এখনো আছে। আচ্ছা, দাদার থেকে তো অনেক কিছুই জানা গেল। এখানে প্রচুর মানে ভক্তদের ভিড়, প্রচুর পুজো হচ্ছে এখানে। মন্দিরের গেট বন্ধ, মানে গেট মেন বন্ধ, কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে আর ওখানে প্রচুর মানুষ পুজো দিতে এসছেন। এগুলো হচ্ছে ডোকরা শিল্প। এই দোকানটাতে ডোকরার মানে হেনো ডিজাইন নেই যেটা নেই। জুয়েলারি থেকে শুরু করে, ঠাকুরের মূর্তি থেকে শুরু করে, এরকম ছোট ছোট শোপিস, অ্যাশট্রে, মানে বিভিন্ন রকমের জিনিস।
এত সুন্দর, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আর এখানে টেরাকোটার প্রচুর জুয়েলারি আছে, এখানে চোকার থেকে শুরু করে প্রচুর রকমের স্টাড ইয়াররিং, ঝোলা ইয়াররিং অনেক রকমের আছে। আজকাল এগুলো তো একদম ট্রেন্ডসে। এবার চলুন যাব পাথর দরজা। রাজবাড়ির এই বড় গেটের নাম হচ্ছে পাথর দরজা গেট, আর ওইদিকে ছোট গেটের নাম হচ্ছে গড় দরজা গেট। রাজবাড়ির প্রবেশ করার মেন গেট, এবং এই গেট দিয়ে তখনকার আমলে রাজাদের সময়কালে তখনকার এখানে সৈন্যরা পাহারা দিতেন, এবং এখানে সব গেটের সামনে অস্ত্র শস্ত্র রাখা থাকতো তখনকার সময়কালে। আর এই পুরো এরিয়াটাকে টোটালি রাজ দরবার বলা হয়। চলুন একবার ভেতরটা দেখে আসি। সারাদিন ঘুরে ঘুরে এই সময়টায় বেশ সন্ধে নেমে এসেছিল, যার জন্য হয়তো ক্যামেরায় কিছুটা নয়েজ আসবে, তবে আশা করি ভেতরটা বুঝতে পারবেন কিরকম। রাজবাড়ির কোনো সৈন্যরা যদি ওই দিক থেকে অস্ত্র শস্ত্র ছুটতো তাদের আঘাত লাগতো, কিন্তু বিপরীত দিক থেকে যারা আক্রমণ করতো তাদের কিন্তু কোনো কিছু হতো না। সেই জন্য খোপগুলো একটু টেরা বাঁকা করা আছে। এটা কতদিন আগে বানানো হয়েছে? এটা পায় এগুলো সব শুনেছি নাকি বইতে লেখা আছে 400 বছর পুরনো, মানে 400 বছর আগে পুরনো। আগে বানানো হয়, আর এবং চারিপাশ পরীক্ষা দিয়ে ঘিরা থাকতো। এখানে এই যে বড় দরজা, আর ওইদিকে আমরা দেখতে পাচ্ছি ছোট দরজা। এখানটাতে বেসিক্যালি ভিতর দিকে খুব একটা কিছু নেই, এখানে শুধু টিলা আছে একটা, আর এদিকেও একটা টিলা আছে, আর সেরকম কিছু নেই। এখানে একটা যে টিলাটা আছে, এখানে ওই মৃন্ময়ী মন্দিরের যে কামানটা আছে ওইখানে নিয়ে এসে কামানটাকে এখানে ফাটানো হয় আর কি দুর্গাপুজোর অষ্টমীতে। আজকের মতো আমরা ফিরছি হোটেলে। আমরা আর বাকিটা আজকে যাইনি, যেহেতু অন্ধকার হয়ে গেছিল। কালকে আবার বাকিটা সকাল থেকে করব, অনেকগুলো ইন্টারেস্টিং জায়গা দেখানোর আছে। এখন যে জন্য আমি ভিডিওটা করছি এই অন্ধকার রাস্তাটা দেখানোর জন্য। এটা খুব রোমাঞ্চকর লাগছে, খুব অ্যাডভেঞ্চারাস লাগছে। যদি উল্টো দিক থেকে কখনো কখনো গাড়ি আসছে তার আলো দেখা যাচ্ছে। এই দুপাশে ফরেস্ট, যেটা দেখা যাচ্ছে না এই অন্ধকারে। একদম মানে কোনো স্ট্রিট লাইটের ব্যাপারই নেই এখানে, একদম অন্ধকার রাস্তা, যেটুকু গাড়ির আলো দেখা যাচ্ছে, আর দুপাশে অন্ধকার জঙ্গল। মানে দারুণ অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার, বেশ একটা গা ছমছমে ব্যাপারও আছে, প্লাস আচ্ছা বেশ অ্যাডভেঞ্চার করছি বলে মনে হচ্ছে। রিসোর্টে ফিরে দেখি আলো ঠালো দিয়ে অ্যাম্বিয়েন্সটা হয়েছে অনেকটা এরকম। এরপরে আমরা ডিনার সেরে নিয়ে রুমে ফিরে গেলাম। এই নিস্তব্ধতার মধ্যে ব্যাঙের কোরাস কিন্তু মন্দ লাগে না। পরের দিন সকাল সকাল উঠে রিসর্টের মধ্যেটা ভীষণ সুন্দর লাগছিল। এই সময় চলুন একটু জঙ্গলের ভেতর পায়ে হেঁটে দেখে আসি। জঙ্গলের ভেতর পায়ে হেঁটে যাওয়ার কিন্তু একটা আলাদা মজা আছে। একদম ফ্রেশ সবুজ গাছের গন্ধ আর এই ঠান্ডা হাওয়া কলকাতায় বসে চিন্তাই করা যায় না। ছবি তুলতে যারা ভালোবাসে আর গাছ প্রেমীদের জন্য এইটা একটা আদর্শ জায়গা। এরপর আমরা হোটেলে ফিরে চেক আউট করব। হোটেল থেকে চেক আউট করে গেছি, এবার জঙ্গলের মধ্যে ঢোকার প্ল্যান আছে। কয়েকটা খুব অ্যাডভেঞ্চারাস জায়গা আছে, চলুন দেখি। রাস্তা বেশ ভালো, মানে আমাদের আসার সময় যে রাস্তা ছিল সেই তুলনায় জঙ্গলের ভেতরের রাস্তা অনেক বেটার। আর জঙ্গলের আশেপাশে ভেতরের দিকটাতে ছোট ছোট পায়ে চলার রাস্তা আছে, যেগুলো দেখে মনে হচ্ছে যে কেউ থাকে ভেতরে, মানে এখানকার কিছু লোকাল লোক হয়তো জঙ্গলের দুপাশে আশেপাশে থাকে। আর এই মাঝখানের রাস্তা দিয়ে মাঝে মাঝে এই বাইক সাইকেল আসছে।
একদম পিচ বাঁধানো রাস্তা। এই যে এখানে হিন্দিতে একটা সচেতনমূলক বার্তা দেওয়া আছে। সামনে ট্রেন লাইন আছে, ট্রেন লাইন এখান দিয়ে এখানে কোন লাইন থেকে কোন লাইনে যায় সেটা ঠিক জানি না, তবে জায়গাটা বেশ ফটোগ্রাফির জন্য খুব ভালো, ফটোজেনিক জায়গা। ট্রেনে করে এখান দিয়ে যেতেও নিশ্চয়ই ভীষণ সুন্দর লাগবে দেখতে। জঙ্গলের ওদিকেও জায়গা আছে, যাওয়া যায়, কিন্তু গাড়ি নিয়ে এসেছি যেহেতু এখানটা পেরোনো যাবে না, তাই জন্য এই অব্দি আর এলাম না গাড়ি নিয়ে। ঠিক আছে, দেখা যাক নেক্সট এবার কোথায় যাওয়া যায়। ওয়াচ টাওয়ারে তো ওঠা গেল না, অ্যাটলিস্ট ওয়াচ টাওয়ারে কাছ অব্দি যাওয়ার চেষ্টা করছি। কাছ থেকে একটু দেখবো, সেই ফাঁকে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটাও হয়ে যাবে। আসলে জঙ্গলের ভেতরের এই সরু রাস্তা দিয়ে লাল মাটির উপর দিয়ে হাঁটার লোকটা সামলাতে পারছি না। এই যে ওয়াচ টাওয়ার কাছ থেকে, এটাতে ওঠা গেলে সত্যি খুব ভালো হতো। ওয়াচ টাওয়ারটা ওয়েল বিল্ড আর অনেকটা উঁচু। এবার আমরা বিষ্ণুপুর জঙ্গলকে টাটা করে বেরিয়ে পড়লাম বেশ কিছু জায়গা দেখার জন্য। আমরা ফাইনালি জঙ্গল থেকে বেরিয়ে গেছি, এবার আমরা যাচ্ছি দলমাদল কামান দেখতে। এছাড়াও আরো কিছু ইন্টারেস্টিং জায়গা আছে, সেগুলোও দেখবো। জঙ্গলে আমরা প্রচুর বন্যজন্তু দেখলাম, 3টে গরু, আর রাস্তা দিয়ে কাঠবেড়ালি পেরিয়ে গেল। কাজেই এই ধরনের বন্যজন্তু আপনারা এখানে এলে দেখতে পাবেন। এছাড়াও রাস্তার দুপাশে প্রচুর হাতি আর হরিণের ছবি দেওয়া আছে, তো সেইগুলো দেখে একটু আপনারা স্যাটিসফাইড হয়ে যাবেন, কারণ গোটা জঙ্গলের এপার ওপার দেখতে পাওয়া যায়। তো সেখানে ছাগলও থাকার সম্ভাবনা নেই, তবে প্রচুর হরিণের ছবি আছে, হাতির ছবি আছে। এই হলো দলমাদল কামান। প্রায় 3.5 মিটার লম্বা এই কামানটা তৈরি করেছিল মল্ল রাজারা। তারা এটা তৈরি করেছিল বর্গির আক্রমণ থেকে বিষ্ণুপুরকে বাঁচাবার জন্য। এইবার আমরা এসেছি লাল বাঁধ। আমরা লালবাঁধ পৌঁছেছি। এখানে এরকম সিঁড়ির মতো করা আছে, আর এটা হচ্ছে লালবাঁধ লেক। বিশাল বড় এই লেক। আর এখানে এই যে নৌকার আছে, নৌকার সুবিধা আছে, যদি বোটিং করতে চান তাহলে করতে পারেন। আমরা এখন একটু বোটিংও করে দেবো, চলুন। এখানে এই যে মাঝি দাদার কাছে জানতে পারলাম 30 টাকা মতো ভাড়া। 30 টাকা ভাড়ায় উনি প্রায় 15-20 মিনিট বা 25 মিনিট চড়াবেন। একদম বয়স্ক মানুষ থাকলে একদম হাত ধরে তুলে দেন। আচ্ছা, এটার নাম লালবাঁধ কেন? আগে মল্লরাজ এটা কাটিয়েছে লালবাঁধটাকে। আচ্ছা, মল্লরাজার। মল্লরাজ কাটিয়েছে, লালবাইকে লখনৌ থেকে নিয়ে এসছে। মাঝি দাদা যা বললো তার সারমর্ম হলো মল্ল রাজারা লালবাইকে লখনৌ থেকে নিয়ে এসে নৌকা বিহার করবেন বলে এই লাল বাঁধ কাটিয়েছিলেন। ভাবুন তো, একটা শখ পূরণের জন্য গোটা একটা বিশাল বড় লেকই কাটিয়ে ফেলা হয়েছিল। ফাইনালি আমাদের ট্যুর শেষ হলো, আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল লালবাঁধ। ওখানকার নৌকা চড়াটা, এটা আমরা নৌকা চড়ে নিলাম, ওটা আমাদের খুব ভালো লেগেছে। আমাদের 1 নাইটের প্ল্যানিং ছিল, যার জন্য বেশি জায়গা কভার করতে পারিনি। এই কটা জায়গার জন্য 1 নাইটটাই পারফেক্ট। আর যদি আপনারা 2 নাইট 3 ডেজ থাকেন, তাহলে আপনারা আরও বিষ্ণুপুরের আশেপাশে কিছু জায়গা আছে সেগুলো কভার করতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। আজকের মতো টাটা। আমরা আবার আসছি অন্য এক জায়গার ভিডিও নিয়ে।